নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, নতুন বছরে আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব আরেকজন মহান সাহিত্যিকের। তাঁর নাম সৈয়দ মুস্তাফা সিরাজ। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালে অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে। জীবনের 6 বছর তিনি কাটিয়েছেন একটি গণনাট্য সংস্থা আলকাপের বংশীবাদক এবং নৃত্য শিক্ষক হিসেবে। এই গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার প্রভাব পড়েছিল পরবর্তীকালে তাঁর বাস্তবধর্মী সাহিত্য রচনা শৈলীতে। মানুষের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক তাঁর রচনার মধ্যে দিয়ে প্রতিপন্ন হয়েছিল। শহুরে অবাস্তবিক চিন্তাভাবনা তাঁকে ছুঁয়ে যায়নি কখনো। একটি বাঙালি দৈনিক পত্রিকায় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন বহুদিন। 150টি উপন্যাস ও 300টি ছোট গল্প লিখেছেন তিনি। ছোটদের জন্যে তাঁর সৃষ্টি করা ডিটেকটিভ কর্নেল নীলাদ্রি সরকার অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। আজকে আমাদের এই আসরে সেই কর্নেল সরকারের একটি গল্প আমি পাঠ করব এবং ভবিষ্যতেও আরও কিছু গল্প এই কর্নেল সরকারের আপনাদের জন্য পাঠ করার ইচ্ছে আছে আমার। সৈয়দ মুস্তাফা সিরাজ বহু পুরস্কার পেয়েছেন তাঁর জীবদ্দশায়। পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, নরসিংহ দাস স্মৃতি পুরস্কার ইত্যাদি। 1966 সালে তাঁর প্রথম উপন্যাস নীল ঘরের নটি প্রকাশিত হয়। 1994 সালে প্রকাশিত হয় তাঁর সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস অলীক মানুষ। তাঁর তৃণভূমি উপন্যাসটি বিবিধ ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে, সমাদৃত হয়েছে। এছাড়াও তাঁর রানীর ঘরের বৃত্তান্ত উপন্যাসটি খুবই বিখ্যাত এবং 2006 সালে ফালতু নামক একটি চলচ্চিত্র হিসেবে রূপ পেয়েছিল। 2012 সালে কলকাতায় সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনাবসান ঘটে। শ্রোতা বন্ধুরা, আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি, এই গল্পটি নবকল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গল্পের নাম মুখোশের মুখ। কোন সালে সেটি জানা যায় না, তবে নবকল্লোলের প্রকাশকেরা তাঁদের 50 বছরের শ্রেষ্ঠ গল্পের সংকলনের মধ্যে এই গল্পটিকে অন্তর্ভুক্ত করেছেন। অনেক কথা হলো, এইবারে শুরু করি পাঠ। সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প মুখোশের মুখ। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের বাংলাটা কি যেন? পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ। খাটোমোটো বাংলা। পবিত্র অধিকারী কেমন একটু হেসে বললেন। তাঁর মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। আজকের কাগজে দেখলাম কথাটা। জজ সাহেব ওই সাক্ষ্যের ভিত্তিতে লোকটার মৃত্যুদণ্ড, মানে হি শ্যাল বি হ্যাংড টিল ডেথ। ওহ! কর্নেল নীলাদ্রি সরকারের মুখে চুরুট, হাতে একটা ফাইল, তাতে খবরের কাগজের অজস্র টুকরো কাটিং। তিনি সেদিকেই দৃষ্টি রেখে বললেন, লোকটা জঘন্য অপরাধ করেছিল। এদের মতো লোককে বাঁচিয়ে রাখা বিপজ্জনক, পবিত্রবাবু। আই এগ্রি কর্নেল সাহেব, তবে কি?
আইনে নাকি বলছে এই কেসে এমন রায় একান্তভাবে জজ সাহেবের ডিসক্রিশন। বলে একটু উত্তেজিত হয়ে উঠলেন পবিত্রবাবু। ফের বললেন, কিন্তু কর্নেল সাহেব, চিন্তা ভাবনা করে আমার মনে হয়েছে কথাটা কি যেন, হ্যাঁ, পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়াটা গোলমেলে। The basis of this capital punishment may be misleading. Just think. কর্নেল ফাইলে দৃষ্টি রেখেই বললেন, হ্যাঁ, মিসলিডিং হতেও পারে। পবিত্র অধিকারী উৎসাহে নড়ে বসলেন। কথাটা আপনার মুখেই শুনেছিলাম। What appears may not be real. এতক্ষণ চুপচাপ একটা রঙিন পত্রিকার পাতায় চোখ রেখে ওদের কথা শুনছিলাম। এবার একটু হেসে বললাম, হ্যাঁ পবিত্রবাবু, কর্নেল আমাকে প্রায় বলেন, আমাকে লজিকে কাকতালীয় যোগ বলে একটা ওই স্বতঃসিদ্ধ কথা আছে না। পবিত্রবাবু চঞ্চল হয়ে বললেন, স্বতঃসিদ্ধ মানে? আমার আবার বাংলাটা তত আসে না, সরি। বললাম, ওটা ইংরেজিতে অ্যাক্সিয়াম। ব্রিলিয়ান্ট। গাছে তাল পেকেছে, দৈবাত একটা কাক উড়ে এসে বসল, আর অমনি একটা তাল পড়ে গেল। এটাই কাকতালীয় যোগ, নিছক সমাপতন, ইংরেজিতে যাকে বলে কোইন্সিডেন্স। আউটস্ট্যান্ডিং! খুশিতে প্রায় চেঁচিয়ে উঠলেন পবিত্র অধিকারী। জয়ন্তবাবু, কর্নেল সাহেব, আপনিও প্লিজ শুনুন। কি যেন কথাটা? হ্যাঁ, ওই পারিপার্শ্বিক সাক্ষ্য, সেটাও কতকটা তাই। দ্য পুয়ার গার্ল ওয়াজ রেপড অ্যান্ড ব্রুটালি মার্ডার্ড। ঠিক আছে, কিন্তু ঘটনার সময় কিংবা একটু আগে পরেও কেউ সেখানে হাজির ছিল না। সায় দিলাম, ঠিক, প্রত্যক্ষদর্শী ছিল না। লোকটাকে পালিয়ে যেতে দেখেছে মাত্র একজন। পরে নিছক সন্দেহে পুলিশ তাকে তার গ্রামের বাড়ি থেকে অ্যারেস্ট করেছিল। পবিত্রবাবু চাপা স্বরে আবার বললেন, আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকা, আফটার অল দ্য লার্জেস্ট সার্কুলেটেড নিউজ পেপার, আমার মেয়ে রঙ্গনা আজ এক কপি কিনেছিল, খুঁটিয়ে পড়ে শোনালো। তারপর আমার ওপিনিয়ন সাপোর্ট করে বলল, দ্য রিয়েল কালপ্রিট প্ল্যান করে হারুদাকে ফাঁসিয়েছে। সত্যি বলছি বাবা, এমন কিছু জঘন্য কাজ সে করতেই পারে না। রঙ্গনা লোকটাকে চেনে তাহলে? চিনবে না কেন? দ্য পুয়ার গার্ল ওয়াজ হার ক্লাস ফ্রেন্ড। পর্ণাদের ফ্ল্যাটে রঙ্গনা প্রায় যাতায়াত করেছে। অবশ্য পর্ণা আমাদের ফ্ল্যাটে এসেছে কিনা মনে পড়ছে না, আমার অ্যাবসেন্সে আসতেও পারে। রঙ্গনার মনের অবস্থা বুঝে তাকে কিছু জিজ্ঞেস করিনি। হ্যাঁ, রঙ্গনার মায়ের মৃত্যুর পর আমি আর বিয়ে করিনি। বাইরে থেকে একটি মেয়ে এসে কাজকর্ম করে যায়। আগে কানু নামে একটা লোক এসব করত। পর্ণার শোচনীয় মৃত্যুর পর তাকে না করে দিয়েছিলাম। জয়ন্তবাবু, বুঝতেই পারছেন। দ্রুত বললাম, হ্যাঁ বুঝেছি। এতক্ষণে ষষ্ঠীচরণ ট্রেতে আবার কফি দিয়ে গেল। কর্নেল ফাইলটা বন্ধ করে টেবিলে রাখলেন, তারপর কফির পেয়ালা তুলে নিয়ে চুমুক দিলেন। পবিত্রবাবু সহাস্যে বললেন, আমাদের ডিসকাশন কর্নেল সাহেব শোনেননি নাকি শুনেছেন? কর্নেল ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে বললেন, আবার চোখ আর কান একই সঙ্গে দুটো কাজ করতে পারে। বললাম, হ্যাঁ, ওই মিলিটারি লাইফের অভিজ্ঞতা, তাছাড়া পাহাড় জঙ্গলে গেরিলা যুদ্ধের ফলে নাকি আপনার একটু ইনটুইশন। পবিত্রবাবু সাগ্রহে তাকিয়েছিলেন, হাতে কফির পেয়ালা। তিনি বলে উঠলেন, ও ওয়ান্ডারফুল! তাহলে আমি আর জয়ন্তবাবু যাতে এগ্রি করেছি সে সম্পর্কে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট আ ভ্যালুয়েবল ম্যাটার। হঠাৎ কর্নেল তুম্ব মুখে রেশমি সাদা দাড়ি মুঠোয় ধরে আসতে বললেন, গত 1 বছরে এই মহানগরের নানা প্রান্তে একইভাবে কাছাকাছি বয়সের মোট 5টা কুমারী মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধ করে মারা হয়েছে। প্রত্যেকটি ঘটনার প্রত্যক্ষদর্শী মেলেনি।
কিন্তু পুলিশ অন্তত সন্দেহ বশেও ফ্ল্যাটের কাজের লোকগুলোকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। আশ্চর্য, তারা যেন পৃথিবী থেকে মুছে গেছে। শুধু হারাধন গাঙ্গুলি ব্যতিক্রম, বেঘরে প্রাণদণ্ড। বললাম, একটা প্রশ্ন। বলো। সব কেসেই কি ফ্ল্যাটের কিছু চুরি যায়নি? হারুর কেসে যেমন কিছু চুরি যায়নি শুনেছি। হ্যাঁ, ফ্ল্যাটে একা পেয়ে ধর্ষণ আর খুন, কিছু চুরি যায়নি। পবিত্র অধিকারী নড়ে বসলেন। যৌবনে একটা ফিল্ম দেখেছিলাম, একই হরিবল ইনসিডেন্ট, কি যেন নামটা। দ্রুত বললাম, ও হিচককের সাইকো। ইউ আর ড্যাম রাইট জয়ন্তবাবু। পবিত্র অধিকারীর আত্মবিশ্বাস যেন ফিরে এলো, মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। কর্নেল এবার তাঁর প্রশস্ত উজ্জ্বল টাকে হাত বুলিয়ে নিয়ে বললেন, অপরাধ বিজ্ঞানে এসব কেস সেক্সুয়াল ম্যানিয়াকদের কাজ, হোমিসাইডাল ম্যানিয়াকও বলা যায়। উত্তেজিত পবিত্রবাবু বলে উঠলেন, হু ইজ দ্যাট brute maniac in our metropolis? Have you any guess, কর্নেল সাহেব? এখনো মগজ ঘামাচ্ছি, কিন্তু আশ্চর্য লাগছে পুলিশ এখনো কি ঘটনাগুলোর জায়গা চিহ্নিত করে একটা ম্যাপ তৈরি করেনি। করা জরুরি ছিল। রাইট রাইট, তবে তা করলেও হাতের তাস পুলিশ কাকেও কি দেখাবে? নো, নেভার। মুখে একটু কৌতুক ফুটিয়ে বললাম, হ্যাঁ, লালবাজারের ডিসিডিডি মিস্টার অরিজিৎ লাহিড়ী আপনাকে বস বলে মানেন? কর্নেল চাপা শ্বাস ছেড়ে বললেন, এও আশ্চর্য। অরিজিৎ এখনো নিশ্চুপ। শুধু মাস 5 আগেকার একটা ইংরেজ নিউজ কাটিংয়ে লক্ষ্য করছিলাম, বুদ্ধিমান রিপোর্টার এরকম একটা হিন্ট দিয়েছেন। পুলিশের রথী মহারথীরা তো কাগজ পড়েন। আমি দেখেছি কাগজে ছাপা খবরকে পুলিশ তত গুরুত্ব দেয় না। পবিত্রবাবু চার্জ করলেন, ওয়াই, কেন? কর্নেল কফি শেষ করে নতুন চুরুট জেলে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, জয়ন্ত, তুমি ব্যাখ্যা করো। উত্তেজিত পবিত্র অধিকারী আমার দিকে তাকালেন, তাঁর ওয়াই দু চোখে উজ্জ্বল। এবার হাসি চেপে বললাম, আহা আহা, এসব খবর তো পুলিশেরই শান্ত ব্রিফিং টু দ্য রিপোর্টার্স, তাঁদেরই মেপে বলা ভার্সন। কোনো রিপোর্টার কূট প্রশ্ন তুললে খ্যাঁক করে ওঠা কিংবা শান্ত স্বরে নো কমেন্ট। পবিত্রবাবু ঘড়ি দেখে চমকে উঠে বললেন, ও মাই গুডনেস, 10:30 আমাদের ট্রেডিং কর্পোরেশনে আর্জেন্ট কনফারেন্স। আমি উঠি কর্নেল সাহেব। চলি জয়ন্তবাবু, আসলে আমার মেয়ের ক্লাস ফ্রেন্ডের খবর, কিন্তু ওই যে কি যেন। কর্নেল চোখ বুঝে চুরুট টানছিলেন, বললেন, পারিপার্শ্বিক সাক্ষ্য। উঠে দাঁড়ালেন পবিত্র অধিকারী, বললেন, এরকম সাক্ষ্যে দুম করে মৃত্যুদণ্ড? রঙ্গনাও প্রশ্ন তুলেছে। হারাধন গাঙ্গুলি, আফটার অল হি ইজ আ ব্রাহ্মণ, এ তো ব্রহ্মহত্যা। তবে কর্নেল সাহেব, শুধু সেই জন্য নয়, রঙ্গনা তার চেনা লোক গোবেচরা হারুর এই ফেঁসে যাওয়া পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেন করেছে। তাই আমি ছুটে এসেছিলাম আপনার সঙ্গে ডিসকাস করতে। আই অ্যাম শিওর দ্যাট দ্য রিয়েল কালপ্রিট ধরা পড়েনি। কর্নেল সাহেব, হিউম্যান লাইফকে ম্যাথমেটিক্সের বেসিসে বিচার করা ঠিক নয়। পুলিশের আর কি, একটা করা চার্জশিট কোর্টে সাবমিট করতে পারলে এবং জজ সাহেব তা মেনে নিলে পুলিশের প্রমোশন পাওয়ার চান্স বাড়ে। দেশে পুলিশের প্রতি ক্ষোভ কমে যায় কিছুটা। সত্যি বলছি, খবরটা শুনে কিন্তু আমিও বিচলিত। বললাম, আপনার চিন্তার কারণ নেই পবিত্রবাবু। হারাধনের পক্ষ থেকে আবার কোর্টে নিশ্চয়ই আপিল করা হবে, হয়তো সুপ্রিম কোর্ট অবধি করাবে। হ্যাঁ, হারু ইজ আ ভেরি পুয়ার পারসন। জজমেনে ব্রাহ্মণের বংশধর। গ্রামে ওদের অবস্থা কেমন তা রঙ্গনা জানে। সে একটা প্রভার্ব শুনিয়েছে, বাংলায় বলা চলে, 1000টা দোষী খালাস পাক, কিন্তু
একজন নির্দোষেরও যেন শাস্তি না হয়। যাক, আমি চলি জয়ন্তবাবু। কর্নেল সাহেব। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানছিলেন, শুধু বললেন, বাই 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 বলে হাত নেড়ে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার পবিত্র অধিকারী ড্রয়িং রুমের পর্দা তুলে সবেগে প্রস্থান করলেন। তারপর কর্নেল ধ্যানস্থ। আমি রঙিন পত্রিকার পাতায় সুন্দরীদের খুঁজছিলাম, তারা কেউ নেই। আছে ফুল আর প্রজাপতি। অগত্যা ফুলে ফুলে প্রজাপতিদের মধুপান দেখতে মন দিলাম। ছবি অনেক সময় নিষ্প্রাণ হয় না। সময়টা ছিল মার্চের মাঝামাঝি একটা কাজের দিন। মনে পড়ছে সেটা ছিল মঙ্গলবার। সোমবার সেশন জাজ হারাধন গাঙ্গুলিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পবিত্র অধিকারীর মতোই নেহাত পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড মেনে নিতে পারিনি। তবে তদন্তকারী পুলিশ অফিসার এই কেসে মরিয়া হয়ে একটার পর একটা তাস সাজিয়ে চার্জশিট দাখিল করতেই পারেন, এই বিশ্বাসটা কর্নেলের অ্যাপার্টমেন্টে এসে দৃঢ় হয়েছিল। কারণ কর্নেলের ওই ফাইল। এর আগে ঠিক এমন জঘন্য কেসের সংখ্যা 5। এখন আমার বিস্ময়, 5টি পরিবারে একই লোক পরিচারকের ভূমিকা নিয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখে চেহারার বর্ণনা দিয়েছিল। সেই বর্ণনার ভিত্তিতে পুলিশের চিত্রকর ছবি এঁকেছিল, কাগজে তা ছাপাও হয়েছিল। কর্নেলের কাছে শুনেছিলুম একই লোক 5 কুমারীকে ধর্ষণ করে মেরেছিল। পুলিশের ওপর সরকারের চাপ বেড়েছিল। অবশেষে পর্ণা রায়ের হত্যাকাণ্ডের পর হারাধনকে পুলিশ পাকড়াও করে তার গ্রামের বাড়ি থেকে। হারাধনের বক্তব্য ছিল ঘটনার দিন ভোর 6টা নাগাদ সে বাড়ি আসে। পর্ণার বাবা অরবিন্দ রায় কোটিপতি ব্যবসায়ী, তার কাছেই নাকি হারাধন আগের দিন ছুটি চেয়েছিল, কিন্তু অরবিন্দবাবু ছুটি দেওয়ার কথা অস্বীকার করেন। কিন্তু এও আশ্চর্য, কর্নেলের কাছেই শুনেছিলাম আগের কেসে 5টি পরিবারের লোকেরা কেউই বলেনি এই হারাধনই সেই লোক। পর্ণার কেসে চার্জশিটে অবশ্য হারাধনের ছদ্মবেশী ধরার দক্ষতা দেখানো হয়েছিল। এর ভিত্তি আপাত দৃষ্টে বিশ্বাসযোগ্য, কারণ ছোটবেলা থেকেই হারাধন যাত্রা দলে অভিনয় করত। অরবিন্দবাবুর বাসস্থানের কাছে একটা ক্লাব আছে, সেখানে হারাধন থিয়েটারেও অভিনয় করত। কিন্তু তদন্তের সময় ক্লাবের যুবকেরা নাকি বলেছিল হারুর মেজাজ ছিল খারাপ, তুচ্ছ কারণে রেগে যেত, রাস্তায় কোনো সুন্দরী মেয়েকে দেখলে অশালীন রসিকতা করত। আর এই সব পয়েন্ট 25 বছর বয়সী হারু গাঙ্গুলির শারীরিক ক্ষমতা ছিল অসাধারণ। প্রতিদ্বন্দ্বী একটি ক্লাবের ছেলেদের সঙ্গে তরুণ সঙ্গের ছেলেদের সংঘর্ষে হারু লিড নিয়েছে, তার ঘুষিতে বিপক্ষের কতজনের দাঁত ভেঙেছে, ইত্যাদি ইত্যাদি। কর্নেলের কাছে এত সব জেনেও আমার কিন্তু মনে হয়েছিল হারাধন গাঙ্গুলির বিরুদ্ধে চার্জশিটটা আসলে তাসের ঘর নয় তো। কর্নেল কখনো কখনো প্রসঙ্গক্রমে আমার উদ্দেশ্যে সকৌতুকে বলেন, ময়রা কখনো সন্দেশ খায় না। জয়ন্ত চৌধুরী দৈনিক সত্যসেবক পত্রিকার স্পেশাল রিপোর্টার, অথচ সে খবরের কাগজ পড়ে না। পাওয়া যায়? কথাটা মিথ্যে না। খবরের ঘরে বসে খবর লেখা দেখি। আঁতুর ঘরে কাটাতে হয় বলে সদ্যজাতদের চেঁচামেচিতে কান ঝালাপালা হয়, বেরিয়ে পড়ার পর মুক্তির স্বাদ পায়। কিন্তু হারাধন গাঙ্গুলির কেসের কোনো খবর দৈবাত পেয়ে যেতে পারি, তাই ইংরেজি বাংলা সব কাগজ চা খেতে খেতে পাতা উল্টে খুঁজতাম। মাসের শেষাশেষি একদিন প্রশস্ত নিউজ রুমে বসে একটা ইংরেজি পেপারব্যাক থ্রিলার পড়ছি। বিকেল 4টেতে আমাদের আদালতের সংবাদদাতা সমীর সোম ঘরে ঢুকেই ঘোষণা করল, হাইকোর্ট হারু গাঙ্গুলির ফাঁসি আজ অ্যাপ্রুভ করেছে। বাপস, এত দেরির কোনো মানে হয়?
সমীরের মুখে উল্লাসের হাসি। সারা নিউজ রুম জুড়ে একই উল্লাসের হল্লা উঠল। কেউ বলল অসহ্য সুখবর, কেউ বলল এটাই চাইছিলাম, কেউ বলল জানোয়ারটার উচিত শাস্তি হয়েছে, এদেশে গুলি করে মারার আইন থাকা উচিত ছিল। নিউজ ব্যুরোর চিফ সত্যদা সেক্রেটারিয়েট টেবিল চাপড়ে হুঙ্কার দিলেন, স্টপ স্টপ দ্য শাউটিং। এবার ঘরে যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। সত্যদা গম্ভীর কণ্ঠস্বরে বললেন, আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু সমীর, হাইকোর্ট সেশন কোর্টের ডেথ সেন্টেন্স অ্যাপ্রুভাল দিতে এত দেরি করলো কেন? এই পয়েন্টার ব্যাখ্যা দেবে খবরে। ব্যাখ্যার পয়েন্ট নিশ্চয়ই অ্যাডভোকেটদের জল্পনায় শুনেছ। সমীর সহাস্যে বলল, শুনেছি সত্যদা, আসলে নেহাত পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড তো, তাই অনারেবল জাজদের 3 জনকে নিয়ে গড়া বেঞ্চে সেশন কোর্টের রায় এবং কেসটার সমস্ত নথিপত্র নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। এদিকে জুনে গ্রীষ্মের ছুটি, শেষাবধি বেঞ্চ কতকটা চোখ বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন। গ্যাড! সত্যদার মুখে উত্তেজনায় গুড হয়ে যায়। গ্যাড! সমীর, ভেরি কেয়ারফুলি প্রসিড। লক্ষ্য রাখবে যেন আদালতে অবমাননার দায় না পড়ি। নো পার্সোনাল কমেন্ট। সমীর তার নোটবই খুলে একটা নিউজ প্রিন্টের প্যাড টেনে নিল। তারপর বেয়ারা হরিপদকে সবিনয়ে বলল, হরি, 1 কাপ চা এনে দাও না প্লিজ। হরিও হাসছিল। হারু গাঙ্গুলির ফাঁসি তাকে খুশি করেছিল, করবারই কথা। ওরকম শোচনীয় হত্যাকাণ্ডের ভিলেন থাকা সত্যিই তো সমাজের পক্ষে বিপজ্জনক। সহসা চমকে উঠলাম। আমি কি মনে মনে ভিলেন শব্দটা বললাম? বইটা বুঝিয়ে রেখে ব্যাগে ভরে শব্দটা সেদিনই কার মুখে শুনেছিলাম মনে পড়ল না, কিন্তু শব্দটা তীক্ষ্ণ হয়ে মগজে বেঁধে আছে। সেটা কি কারো হিংস্র উচ্চারণে? বেরিয়ে পড়ার সুযোগ খুঁজছিলাম। সত্যদা চেয়ার ছেড়ে গিয়ে সমীরের কাঁধের কাছে উঁকি দিতেই সুযোগ পেলাম। ব্যাগটা কাঁধে নিয়ে চুপচাপ নিউজরুম থেকে বেরিয়ে লিফটে উঠলাম। তারপর নিচে গিয়ে সোজা আমার ফিয়াট গাড়িতে বসলাম। তারপর শর্টকাটে এগিয়ে ইলিয়ট রোড এলাকায় কর্নেলের ডেরায় পৌঁছলাম। ড্রয়িং রুমে ঢুকতেই কর্নেল বললেন, এসো জয়ন্ত। কিছুক্ষণ আগে লালবাজারের ডিটেকটিভ অফিসার নরেশ ধর টেলিফোনে আনন্দের খবর। হ্যাঁ, কথাটা তাঁরই। তো খবরটা দিয়ে তিনি বললেন 6টা কেসের দায়। সোফায় ধপাস করে বসে তাঁর কথার উপর বললাম, হাইকোর্ট হারাধনের ফাঁসির হুকুমে সায় দিয়েছে। হ্যাঁ, তবে নরেশবাবু বলছিলেন যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে হারুকে আপিলের জন্য মাত্র 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। শ্বাস ছেড়ে বললাম, কেন যেন মনে হচ্ছে ভুল লোককে ফাঁসিতে ঝোলানো হবে। কর্নেল হাসলেন, বুঝতে পারছি পবিত্রবাবু তোমার মগজে ঢুকে পড়েছেন। না, ওই পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ড যদিও মাননীয় সেশন জাজের ডিসক্রিশন, কিন্তু তদন্তকারী পুলিশ অফিসারের চার্জশিট পিওর ম্যাথ যেন। কর্নেল, আপনাকে বলা হয়নি, চার্জশিটের একটা কপি আমাদের আদালতের সংবাদদাতা সমীর সোমের কাছে ছিল। আমি খুঁটিয়ে পড়েছি। আমিও একটা কপির তস্য কপি হস্তগত করেছি। তো ষষ্ঠীচরণ ট্রেতে 2 পেয়ালা কফি আর স্ন্যাক্স রেখে গেল। কর্নেল পেয়ালা তুলে নিয়ে চুমুক দিলেন। যাই হোক জয়ন্ত, তোমাকে বিপর্যস্ত দেখাচ্ছে। আগে কফি খেয়ে নার্ভ চাঙ্গা করো, তারপর বলছি। ষষ্ঠীর হস্তশিল্প বলা যায় তার তৈরি কফিকে। চুমুক দিতে সত্যি চাঙ্গা হয়ে উঠলাম। বললাম, বলুন এবার। হ্যাঁ, চরুর জেলে বলছি। অধীর হয়ে বললাম, গত 2.5 মাস আপনি ঘরে বসে মগজ না ঘামিয়ে সরেজমিন তদন্তে নামতে পারতেন।
চুরুট ধরিয়ে একরাশ ধোঁয়া ছড়িয়ে কর্নেল বললেন, সরেজমিন তদন্তে নেমেছি জয়ন্তবাবু। পবিত্রবাবুর মেয়ে রঙ্গনার ক্রমাগত ফোনে অতিষ্ঠ হয়ে আমি মাঝে মাঝে বাইরে পা বাড়িয়েছি। আমাকে সঙ্গী করেননি? করিনি, কারণ আমার কাজের কোনো নির্দিষ্ট রুটিন ছিল না, হঠাৎ হঠাৎ বেরোতে হয়েছে বলে কর্নেল নিঃশব্দে হেসে চোখে কৌতুকের ঝিলিক তুললেন। সঙ্গী নিইনি, কিন্তু প্রতিবার একজন সুন্দরী সঙ্গিনী পেয়েছি। এখন আমার অভিজ্ঞতা বলছে, অপরাধের তদন্তে সঙ্গীর চেয়ে সঙ্গিনী দুর্লভ কিছু সুযোগ সুবিধা দেয়। একটু হেসে বললাম, রঙ্গনা আপনার সঙ্গিনী ছিল? ছিল, তার বাবার মতামতের ভিত্তি যুক্তি। কিন্তু রঙ্গনা তার বন্ধু হতভাগিনী পর্ণার চেয়ে হারু গাঙ্গুলির বেশি ভক্ত ছিল। তার হারুদা তাদের দুজনকেই অদ্ভুত সব গল্প শোনাত। তাদের গ্রাম 10 ঘোড়ার পাশে ঝিল, আর তার ধারে শ্মশান আছে। সেই শ্মশানে মরা খেকো পিশাচের গল্প। রঙ্গনা আমাকে বলছিল, গল্পগুলো পর্ণার চেয়ে সে বেশি এনজয় করত। আর পর্ণা ছিল একটু অন্তর্মুখী মেয়ে। তবু সে কখনো কখনো বলতো, তোমাদের গ্রামে একদিন ভূত দেখাতে নিয়ে যাবে হারুদা? হারু গাঙ্গুলি হাসতে হাসতে বলতো, ভূত তো দিনে দেখা যায় না, রাত্রে তোমাদের কেমন করে নিয়ে যাব? সাহেব ম্যাডাম কি যেতে দেবেন? ওদিকে রাত্রে 10 ঘোড়াতে প্রচণ্ড মশার কামড়, এখনও ইলেকট্রিসিটি যায়নি, যাবে বলেও মনে হয় না। একেবারে অজপাড়া গাঁ। রাত্রে ঝিলের দিকে শেয়াল আর পেঁচার ডাক। জয়ন্ত, হারু গাঙ্গুলি শেয়াল আর পেঁচার ডাক শোনাতো, সে নাকি হরবোলাও ছিল। রঙ্গনার ভার্সন। আবার কার? এখানে বিশেষ একটা কথা আছে। রঙ্গনা আমাকে বলেছিল, মেয়েরা পুরুষদের কুদৃষ্টি টের পায়। তার হারুদার চোখে কখনো তেমন কিছু দেখেনি রঙ্গনা। স্কুল ফাইনালে পাশ করতে পারেনি হারু গাঙ্গুলি, অন্য হয়ে চাকরি খুঁজছিল। পর্ণাদের ফ্ল্যাটে কোন সূত্রে চাকরি পেয়েছিল সে? চার্জশিটের কপি খুঁটিয়ে পড়নি দেখছি। ওতে কি আছে? প্রধান সাক্ষীর নাম আছে, ভানু শর্মা। তার মামার বাড়ি 10 ঘোড়া। ভানু পর্ণাদের পাড়ায় এক দুর্ধর্ষ রাজনৈতিক নেতার বডিগার্ড। দৈবাত হারু গাঙ্গুলির সঙ্গে তার দেখা হয়ে যায়। রায় সাহেবের একজন কাজের লোকের দরকার ছিল। কোন পাড়া যেন? ও, মানে পর্ণাদের ফ্ল্যাটটা? পার্ল রোড। রাস্তাটার নাম বদলেছে, কিন্তু এখনও পার্ল রোড বলে লোকেরা। পার্ক সার্কাস এরিয়া। একটা বস্তি ভেঙে সেখানে কয়েকটা ফ্ল্যাট বাড়ি উঠেছে। তারপর ওই বডিগার্ডের সুপারিশে হারু গাঙ্গুলি অরবিন্দ রায়ের ফ্ল্যাটে কাজ পেল। কর্নেল হাসলেন। তুমি চার্জশিটের কপি কি সত্যি পড়েছ জয়ন্ত? পড়েছি, কিন্তু এখন না মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। ওই পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসি, কোথায় যেন পুলিশের একটা ভুল হয়েছিল। কেসের প্রধান সাক্ষী তার মালিকের বাড়ির ছাদ থেকে পর্ণাদের ফ্ল্যাট বাড়ির পিছনের দরজা দিয়ে হারু গাঙ্গুলিকে চুপি চুপি পালাতে দেখেছিল। তখন প্রায় 10টা বাজে। পর্ণার বাবা চৌরঙ্গিতে তাঁর হেড অফিসে গিয়েছিলেন। পর্ণার মা অপলা দেবী 6:30 নিজের গাড়ি চালিয়ে দমদম এয়ারপোর্টে তাঁর দিদিকে রিসিভ করতে গিয়েছিলেন। রায় দম্পতি হারুকে খুব বিশ্বাস করতেন। দ্রুত বললাম, না না, ওগুলো তো চার্জশিটে আছে, তদন্তকারী পুলিশ অফিসারের ভার্সন আছে। অথচ হারু এজলাসে কেঁদে কেটে বলেছে, তার ম্যাডাম বেরিয়ে যাওয়ার পর তার সাহেবের কাছে বিদায় নিতে গিয়েছিল, কিন্তু রায় সাহেবের দেখা পায়নি। অরবিন্দ রায় ভোর 6টা নাগাদ তার কারবারের শরিক রমেশ জৈনের বাড়ি গিয়েছিলেন। চার্জশিটে তো এসব আছে। হ্যাঁ, মনে পড়ছে তাহলে ডার্লিং। কফি সত্যি ক্রমশ ঝিমিয়ে পড়া নার্ভকে চাঙ্গা করে।
হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। রায় সাহেবকে বেরুতে দেখে তাঁর স্ত্রী বলেছিলেন ফ্ল্যাটে পর্ণা একা থাকবে, আর রায় সাহেব বলেছিলেন হারু তো আছে, আমার পোষা ডালকুত্তা। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানতে থাকলেন। বললাম, প্লেন লেট করেছিল, তাই ম্যাডাম রায়ের বাড়ি ফিরতে দেরি হয়েছিল। ড্রয়িং রুমের দরজাতে ইন্টারলকিং সিস্টেম আছে। আপনার দরজার মতো বাইরে থেকে চাবি ছাড়া খোলা যায় না। ভিতর থেকে হাতল ঘোরালেই খোলা যায়। কর্নেল, বলো, শুনছি। মানে আপনার কি ধারণা? কি ব্যাপারে? আরে হারু গাঙ্গুলি দোষী না নির্দোষ? এখনো সিদ্ধান্ত করিনি। প্রভাবশালী লোকের একমাত্র মেয়ে, তার শোচনীয় অবস্থা দেখে অরবিন্দবাবু হারুর বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে পুলিশের কাছে মিথ্যে কথা বলতেই পারেন। ওই অবস্থায় কারোর মাথা ঠিক থাকে না, প্রতিহিংসায় সে উন্মত্ত হতেই পারে। গরিব হারু গাঙ্গুলির পক্ষে আপিলের মামলা লড়া কি সম্ভব? তাছাড়া সেদিন আপনি বলেছিলেন হারুর ওই জঘন্য কীর্তির জন্য কোনো আইনজীবী সে পায়নি। শুধু তার বাবা মায়ের কান্নাকাটিতে সরকারের গড়া গরিবদের জন্য লিগ্যাল এইড সার্ভিসের একজন মাত্র অ্যাডভোকেট হারু গাঙ্গুলির সাহায্যে এগিয়ে এসেছিলেন। সব্যসাচী মিত্র। আচ্ছা, আপনার সঙ্গে তার আলাপ হয়েছে? হয়েছে। তিনিও নেহাত পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ড মেনে নিতে পারেননি। ঘড়ি দেখে বললাম, আচ্ছা এবার উঠি, 9টা বাজে। কর্নেল সোজা হয়ে বসে চোখ খুললেন, তারপর পোড়া চুরুটটা অ্যাশট্রেতে ঘষে নেভালেন। তারপর বললেন, আজ রাতে ডিনারে তোমার নেমন্তন্ন। তোমার ঘরটা ষষ্ঠীচরণ পরিষ্কার করে রেখেছে। তোমার গাড়ি নিচে আমার খালি গ্যারেজে থাকবে। একটু অবাক হয়ে বললাম, থাকতে বলছেন কেন? কাল ব্রেকফাস্টের পর তোমার গাড়িতে অ্যাডভোকেট সব্যসাচী মিত্রের বাড়ি যেতে চাই। কোথায় থাকেন উনি? সার্কাস অ্যাভিনিউতে নিজস্ব বাড়ি। মাই গুডনেস, পার্ল রোড তো রাস্তাটা দক্ষিণে। কর্নেল ডাকলেন, ষষ্ঠী। ষষ্ঠীচরণ ভিতরের একটা দরজার পর্দা তুলে উঁকি দিল, বলল, কফি বাবা মশাই? কর্নেল চোখ কটমট করে বললেন, তোর দাদাবাবু আমার সঙ্গে ডিনার করবে। ও রেডি বাবা মশাই। কাছে আয়, নিচের গ্যারাজ ঘরের চাবিটা নিয়ে যা। জয়ন্তর গাড়িটা থাকবে। জয়ন্ত, ওঠো ওঠো ওঠো, সঙ্গে যাও। অগত্যা উঠে দাঁড়ালাম। তবে একটা তীব্র কৌতূহল আমার মাথার ভিতরে বনবন করছিল। পরদিন ইংরেজি বাংলা সব কাগজেই লিড নিউজ বেরিয়েছিল। 5 কলম জুড়ে বড় হরফে ছাপা হেডিং, প্রায় একই রকম হেডিং, হাইকোর্টের রায়ে ফাঁসি অনুমোদন। বুঝতে পারছিলাম এই খবর পড়ে দেশব্যাপী মানুষের উল্লাস। এইটাই স্বাভাবিক ছিল। হেডিংয়ের তলায় ঈষৎ ছোট হরফে ছাপা হয়েছিল, 6টি কেসের ভিলেনকে খুঁজে পাওয়া গেল। এটা কলকাতা পুলিশ কমিশনারের মন্তব্য। ভিলেন শব্দটা এবার আমাকে চাবুক মারল। কে তীক্ষ্ণ পেরেকের মতো ওটা আমার মগজে বিদ্ধ করেছিল মনে পড়ছে না। খবরের কাগজে ছাপা ভিলেন এবার চাবুকের মতো পিঠে পড়ল। কর্নেলকে শান্ত দেখাচ্ছিল। 9টা নাগাদ ব্রেকফাস্ট সেরে দুজনে বেরিয়ে পড়েছিলাম। কর্নেল খবরের ব্যাপারে আমাকে মুখ খুলতে দেননি। তারপর গাড়ি বাঁক নিতেই মনে পড়ে গেল, অফিসে যাবার পথে একটা রাজনৈতিক জনসভায় এক বক্তার মুখে ভিলেন শব্দটা মাইক্রোফোনে শুনেছিলাম। বক্তা একজন মেটেখাটো মানুষ, চেহারাটাও আবছা মনে পড়ছিল, হাবভাবে কোনো শক্তিমান নেতার আদল। কর্নেলকে কথাটা বলতে ভরসা পেলাম না, মুখ খুললেই আমাকে থামিয়ে দেবেন হয়তো। কিন্তু অদ্ভুত ব্যাপার,
জনসভা করে সেই নেতা নারী ধর্ষণ আর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতেই ভিলেন দমনে অকর্মণ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে গর্জন করেছিলেন। মিনিট 15 মধ্যেই সার্কাস অ্যাভিনিউয়ে পৌঁছে কর্নেলের নির্দেশে বাঁদিকের ফুটপাত ঘেঁষে গাড়ি দাঁড় করালাম। একটা বাড়ির গেটের গড়াত দিয়ে দেখা যাচ্ছিল একজন বলিষ্ঠ চেহারার মধ্যবয়সী ভদ্রলোক প্যান্ট আর স্পোর্টিং গেঞ্জি পরে লনে পায়চারি করছিলেন। আমার গাড়ির হর্নের শব্দ তিনি শুনতে পাননি। না পাওয়ারই কথা, রাস্তায় কত গাড়ি যাতায়াত করছে, অকারণ হর্ন দিচ্ছে। কর্নেল গেটের কাছে যেতেই ভদ্রলোক হন্তদন্ত এগিয়ে এসে গেট ফাঁক করে বললেন, আসুন আসুন কর্নেল সাহেব, আপনার প্রতীক্ষায় অস্থির ছিলাম। আজ আমার হাতে কোনো কেস নেই, তাই কোর্টে যাচ্ছি না। কর্নেল লনে হাঁটতে হাঁটতে বললেন, আমার এই তরুণ সঙ্গী জয়ন্ত চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক। সব্যসাচী মিত্র একবার ঘুরে হাসি মুখে বললেন, আই নো হিম বাই হিজ নেম। নমস্কার জয়ন্তবাবু। নিচের তলায় তাঁর অফিস, তিনি দোতলায় তাঁর ড্রয়িং রুমে আমাদের নিয়ে গেলেন। একটি কাজের মেয়েকে কফি আনতে বললেন। সুসজ্জিত ঘর, 3টে র‍্যাক ভর্তি বই। বইগুলোর দিকে তাকিয়ে অবাক হলাম। বাংলা ইংরেজি সাহিত্যের বই, রবীন্দ্রনাথের পুরো সেট। বাহ! হারু গাঙ্গুলিকে আইনি সাহায্যের পরিপ্রেক্ষিত তাহলে আবিষ্কার করা গেল। সাহিত্য মনকে সংবেদনশীল করে, এই বাক্যটা আমার তৈরি নয়, কোথায় পড়েছিলাম মনে নেই, তবে এই লাইনটা মনে গেঁথে আছে। সোফায় কর্নেলের মুখোমুখি বসে সব্যসাচী মিত্র আস্তে বললেন, ছবিগুলো আমি দেখতে চাই। কর্নেল শার্টের পকেট থেকে পোস্টকার্ড সাইজের একটি হৃষ্টপুষ্ট খাম এগিয়ে দিলেন। কিসের ছবি তা দেখতে পাচ্ছিলাম না। সব্যসাচীবাবু একটার পর একটা দেখতে দেখতে বললেন, বাহ, অসাধারণ! একই লোকের চেহারাকে ছবিতে এমন আলাদা করা যায় ভাবতে পারিনি। তবু তো আপনার ক্যামেরায় টেলিলেন্স ফিট করে অত দূর থেকে তোলা মাত্র একটা কি দুটো ফটোগ্রাফ। কর্নেল বললেন, 3টে শট। লোকটি আমাদের দিকে ঘুরতে দেরি করছিল। এবার আপনার কাজের কথা বলুন। সব্যসাচী মিত্র একটু হাসলেন। কফি আসুক। একটু পরে সেই মেয়েটি সুদৃশ্য ট্রেতে 3 পেয়ালা কফি রেখে গেল। ঘরে ঘন গুমোট স্তব্ধতার মধ্যে আমাদের কফি পান শেষ হলো। কর্নেল চুরুট ধরালেন। সব্যসাচীবাবু হাত বাড়িয়ে পাশের একটা বিদেশি সিগারেট প্যাকেট বার করলেন। তারপর আমার দিকে সেটা এগিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, চলবে? বললাম, থ্যাঙ্কস, ছেড়ে দিয়েছি। কর্নেল সাহেবের মতো স্মোকারের সান্নিধ্যেও সিগারেট ত্যাগ আপনার মানসিক শক্তির পরিচয়। কর্নেল কোনো মন্তব্য করলেন না। একটু পরে তিনি বললেন, নাও প্লিজ প্রসিড মিস্টার মিত্র। সব্যসাচী মিত্র সিগারেটের ধোঁয়া ছেড়ে মৃদু স্বরে বললেন, গত রাত্রে অরবিন্দ রায়ের ফ্ল্যাট থেকে আমাকে অবাক করে এক মহিলা ফোন করেছিলেন। তিনি যে মিসেস রায় নন একটু জানিয়ে প্রথম ঝাঁঝালো কণ্ঠস্বরে বললেন, একজন নরপিশাচকে আপনি বাঁচাতে গিয়েছিলেন, পারলেন কি? তার ফাঁসি আটকানো যাবে না। কিন্তু রায় সাহেবের একটা খুবই দামি রিস্ট ওয়াচ ছিল, সেটার কথা উনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ মনে পড়ে ঘড়িটা খোঁজাখুঁজি করলেন, পেলেন না। ওটার সঙ্গে তাঁর কি একটা স্মৃতি জড়িয়ে আছে, তো ওটা যে আপনার ক্লায়েন্টই চুরি করে নিয়ে পালিয়েছিল এতে ভুল নেই। তাই বাধ্য হয়ে আপনাকে অনুরোধ করছি, আপনার মক্কেলকে বলুন ফাঁসি কাটে ঝোলার আগে সে যদি ওটা লুকোনো জায়গা থেকে কারো সাহায্যে ফেরত দেয়, আমাদের পক্ষ থেকে আপনার প্রতি ক্ষোভ থাকবে না, বরং মৃত্যুর আগে নরপিশাচটারও কিছু পুণ্য হবে। কি ঘড়ি এবং কেমন সাইজ তা উনি বলেছেন কি? একটা সুইস কোম্পানির তৈরি মোটা বেঢপ সাইজের ঘড়ি, রংটা কালো। ছবিগুলো লক্ষ্য করুন বলে খামটা সব্যসাচীবাবু কর্নেলকে দিলেন। কর্নেল ছবি বের করে বললেন, দেখতে পাচ্ছি কালার্ড ফিল্ম, তাই ঘড়িটা যে কালো আর সত্যি বেঢপ
তা মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। সব্যসাচী মিত্র গম্ভীর মুখে বললেন, তাহলে আপনাকে ভদ্রলোক পছন্দ না করতে পারেন, তবু কোনো অছিলায় দেখা করুন, আমরা আপনার সঙ্গী হব। কে জানে কেন ভদ্রলোকের প্রচণ্ড প্রভাব এই এরিয়াতে, অথচ উনি যেন প্রাণ ভয়ে সবসময় ভীত, কিছু বোঝা যায় না। কর্নেল একটু হাসলেন। কোনো শত্রু থাকতে পারে নাকি? পারে, ওর যা স্বভাব, কিন্তু এখনো মনে হচ্ছে আমার যাওয়াটা রিস্কি হবে, লক্ষ্য ব্যর্থ হবে। আপনারা সঙ্গে থাকলেও হবে। 1 মিনিট, একটা ফোন করতে চাই, আপনি রেডি হয়ে আসুন। ঠিক আছে, বলে সব্যসাচী মিত্র ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার বললাম, ছবিগুলো দেখতে পারি? পরে, আমি ফোন করে নিই। টেলিফোন ওর হাতের কাছেই ছিল, একটা কারুকার্য খচিত টুলে। কিন্তু উনি ঘুরে বসে ডায়াল করার পর চাপার স্বরে কার সঙ্গে কথা বললেন। তারপর রিসিভার রেখে ঘুরে বসে একটু হেসে বললেন, একটা শোচনীয় ট্র্যাজিক নাটকের শেষ দৃশ্যে স্টেজে নামতে চলেছি, সতর্ক থাকবে জয়ন্ত। বিরক্ত মুখে বললাম, খুলে বলবেন কিছু? মুখে বলার কাজে করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। ওয়েট অ্যান্ড সি ডার্লিং। সব্যসাচী মিত্র কালো প্যান্ট শার্ট আর একটা মানানসই টাই গলায় এঁটে ফিরে এলেন। একটু হেসে বললেন, আমার দেখা করাকে গুরুত্ব দিতে আদালতের পোশাক পরতে হলো, ভুল করেছি কি? কর্নেল এবার তুম্ব মুখে ঘড়ি দেখে বললেন, আপনি বুদ্ধিমান, ঠিক পোশাকই পরেছেন। বেরোই তাহলে? একটু অপেক্ষা করতে হবে, আধ ঘন্টাও লাগতে পারে। তখন তাকে পাবো কি? হ্যাঁ, উনি বেলা প্রায় 12টা পর্যন্ত সম্রাটের মতন দরবারে থাকেন। প্রায় মিনিট 20-25 পরে টেলিফোন বেজে উঠল। কর্নেল আগের মতো ঘুরে রিসিভার তুলে চাপা স্বরে সাড়া দিলেন। তারপর শুধু বললেন, তাহলে আমরা বেরোচ্ছি। কণ্ঠস্বর অবশ্য চাপা, কিন্তু এবার ওর কথাগুলো কানে এলো। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলুন, বেরোনো যাক। আপনারা আসুন, আমি গাড়ি বের করতে বলছি। কিছুক্ষণ পরে গাড়িটা অলি গলি ঘুরে মোটামুটি চওড়া ও মসৃণ রাস্তায় গেল। তারপর একটা দোতলা পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। আমরা বেরোলাম। সামনে কয়েকটা সাদা অ্যাম্বাসাডার গাড়ি পার্ক করা আছে। আমাদের সঙ্গে নিয়ে সব্যসাচী মিত্র খোলা গেট পেরিয়ে গিয়ে একটা প্রশস্ত ঘরের দরজায় দাঁড়ালেন। ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বরে কেউ বলল, কি হে মিত্তির, নাকে ঝামাক ঘষে দিলে তো? তারপর খ্যা খ্যা বিকট হাসি। সব্যসাচীবাবু নম্র কণ্ঠস্বরে বললেন, একটু বিপদে পড়ে এসেছি দাদা। তা বুঝেছি, সঙ্গের ওঁড়াকে? যদি অনুমতি দেন ঘরে ঢুকে বসার পরে বলবো, তবে আমার আর্জিটা প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। আপনার ঘরে লোকজন আছে, প্লিজ যদি ওদের। ঠিক আছে, তোমরা কেটে পড়ো হে, মিত্তির কি গোপন বার্তা এনেছে শুনতে হবে। ঘর থেকে একদল লোক বেরিয়ে গেল। তারপর আমরা গিয়ে তাঁর কাছাকাছি বসলাম। ভদ্রলোকের চেহারা চেনা মনে হচ্ছিল। তারপর চোখ পড়ল তাঁর পিঠের কাছে দাঁড়িয়ে থাকা একজন বলিষ্ঠ গড়নের যুবকের দিকে। সব্যসাচীবাবু বিনীতভাবে বললেন, ও থাকবে? থাকবে, সবাইকে যেতে বলতে পারি, একে পারি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিত্তির? কর্নেল নিষ্পলক চোখে যুবকটিকে দেখছিলেন। সহাস্যে বলে উঠলেন, বাহ, তোমার রিস্ট ওয়াচটা তো অসাধারণ, বিদেশি দামি ঘড়ি মনে হচ্ছে। অবশ্য ইমিটেশন, মানে নকলও হতে পারে। হংকং থেকে? ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, ঘড়ির কথা ছাড়ুন, কেন এসেছেন তাই বলুন। মেতে এরা কারা?
কর্নেল বললেন, আপনার বডিগার্ডের রুচি আছে কিন্তু। যুবকটি ক্রুদ্ধ দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়েছিল। বিকৃত মুখে বলল, বুড়ো হয়েছেন, বুদ্ধিশুদ্ধি পাকেনি। অন্য কেউ হলে না এতক্ষণ টুপি ফুঁড়ে ঘেলু বের করে দিতাম। আমাকে অবাক করে কর্নেল তার প্রসিদ্ধ অট্টহাসি হেসে উঠলেন। তারপরই লালবাজারের ডিটেকটিভ অফিসার নরেশ ধর সদল বলে ঘরে ঢুকলেন। তার হাতে রিভলভার। এক লাফে এগিয়ে যুবকটির গলায় রিভলভারের নল ঠেকিয়ে বললেন, ভানু শর্মা, তোমাকে অ্যারেস্ট করা হলো। শিবচরণ, হ্যান্ডকাপ পরিয়ে দাও। একটু আগে থেকে যা আঁচ করছিলাম তা ঠিক। এদিকে রাজনৈতিক নেতা ভদ্রলোক উঠে দাঁড়িয়ে গর্জন করছিলেন, কেন আমার বডিগার্ডকে অ্যারেস্ট করছেন আপনারা? ও কি করেছে? নরেশধর বাঁকা হেসে বললেন, এ পর্যন্ত এই দুর্বৃত্ত ভানু 6টা কুমারী মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। বেচারা হারু গাঙ্গুলির মতো যাত্রা থিয়েটারে অভিনয় না করুক, বাস্তব জীবনে করেছে। চেহারা বদলাতে এই জানোয়ার মহা ওস্তাদ। নেতা ভদ্রলোক ধপাস করে তার সিংহাসন কৃতি চেয়ারে বসে পড়লেন। তারপর ক্রুদ্ধ ভঙ্গিতে বললেন, তাহলে মিত্তির, তুমি হেরো গাঙ্গুলির ফাঁসি আটকাবে ভেবেছ? দেখা যাক, আমাকে তো চেনো। আমি। নরেশবাবু রুষ্ট মুখে বললেন, শাট আপ! আপনাকেও আমরা অ্যারেস্ট করতে পারি। নেতা মশাই বুড়ো আঙুল নেড়ে বললেন, হ্যাঁ, করতে পারেন। তারপর বদলি হবেন সুন্দরবনে। নরেশবাবু হেসে ফেললেন, তার আগে নতুন করে একটা মামলা শুরু হবে। আর সুন্দরবন দেখাচ্ছেন? সুন্দরবন আপনি ভালো চেনেন। সেখান থেকে হিংস্র একটা বাঘ ধরে এনে পোষ্য প্রাণী করেছিলেন। সাবধান মশাই, যে বাঘ আপনাকে পাহারা দেবে ভেবেছেন, সেই সুযোগ পেলে আপনার গায়ে থাবা বসাবে। বাই দা বাই, আপনার আশা করি তরুণী কন্যা সন্তান আছে? নিশ্চয়ই আছে। তাই ভানু আপনার বডিগার্ড হতে এ বাড়িতে ঢুকেছিল। কর্নেল বললেন, এবার ওঠা যাক। রোমাঞ্চকর নাটকের শেষ দৃশ্যটা ভালো জমেছিল। এসো জয়ন্ত, মিস্টার মিত্র। ভানু শর্মাকে ততক্ষণে পুলিশ নিয়ে গিয়েছিল। আমরা এতক্ষণে বেরিয়ে এলাম। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org